শারমিন বলেছেন যে আমাদের মিডিয়া কমিশনের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আলোর মুখ দেখেছে, এটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, এটা প্রকাশ করা হয়েছে। তবে একটা তবে আছে, সেই তবেটা হলো এই প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেটা তথ্য মন্ত্রণালয় থেকেই আটকে দেওয়া হয়েছে। বাংলাদেশে যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আছে, আপনারা যেসব টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, এই টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্সের আবেদন নেবার ক্ষেত্রে আবেদনে কি বলা হয়েছিল এবং আবেদনের যখন নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এনওসি, তারপরে তারা যে অঙ্গীকারনামা দিয়েছেন সেই অঙ্গীকারনামা এগুলোর প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি, সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারই ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের কমিশন গঠনের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ তারা কমিশন যা চাইবে সেই তথ্য দিয়ে সহায়তা করবে এবং কমিশন তার প্রতিবেদনে সেগুলো ব্যবহার করবে। কমিশন সেগুলো ব্যবহার করেছে এবং যা তথ্য ব্যবহার করেছে সেগুলোর সমস্তটাই প্রকাশ করা কমিশনের দায়িত্ব। কমিশন সেই দায়িত্ব পালন করেছে, কিন্তু সেই দায়িত্বে এই বাধাটুকু দেওয়া হয়েছে এবং সেই বাধা এখনো আছে। সেই অংশটুকু আপনারা দেখতে পান না। বাকি সব কিছুই কে কি বলেছেন, কবেকার কোন কনসালটেশনে, আলোচনায়, সেগুলোর বিবরণও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা আছে সংযুক্তি হিসাবে রিপোর্টের, কিন্তু ওইটুকু প্রকাশ করা যায়নি। কেন, কার স্বার্থে এটা প্রকাশিত হলো না সেই প্রশ্ন আমি আবারও করে গেলাম। এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজতে পারেন। আমি গত বছরেও এই সম্প্রচার সম্মেলনে এসেছিলাম এবং তখন আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের শিল্প থেকেই আমাদের সাংবাদিকতার নীতিমালা বা কোড অফ ইথিক্স একটা দরকার তৈরি করা, এবং আমি সেখানে আহ্বান জানিয়েছিলাম যে সংবাদপত্রের সম্পাদকরা যেন একটা সম্পাদকদের সংবাদপত্রগুলোর জন্য সাংবাদিকতার একটা জাতীয় কি বলেন নৈতিক অবস্থান নির্ধারণ করে এরকম একটা নীতিমালা তৈরি করেন, কোড অফ ইথিক্স। একই আহ্বান সম্প্রচার মাধ্যমের যারা দায়িত্বে আছেন, সম্পাদকীয় দায়িত্বে, তাদের প্রতিও করেছিলাম। তো আপনারা 3 বছর ধরে কাজ করেছেন এবং একটা ডকুমেন্ট তৈরি করেছেন, সেজন্য আপনাদেরকে অভিনন্দন। এটা কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। তবে হ্যাঁ, দুটো কথা এখানে বলে রাখি। একটা হলো মাত্র 5টা টেলিভিশন কেন্দ্র, আপনাদের এখানে উপস্থাপনাই শুনলাম যে মাত্র 5টা টেলিভিশন চ্যানেল এটা গ্রহণ করেছে। তো বাকি 40টার কি হলো? দেশে তো প্রায় 44 না 45টা টেলিভিশন চ্যানেল আছে, তাদেরকেও এটা গ্রহণ করাতে বাধ্য করতে হবে। আপনাদেরকে সেই ক্যাম্পেইনটা করতে হবে, অ্যাডভোকেসিটা করতে হবে এবং প্রত্যেককেই এটা গ্রহণ করাতে হবে। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে যে এইটা একটা জীবন্ত দলিল হিসাবে রাখতে হবে, যাতে সময়ে সময়ে এটা হালনাগাদ করা হয়। কারণ অবস্থার পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় এবং কিছু অসম্পূর্ণতার কথা সারা হোসেন বলেছেন, এই অসম্পূর্ণতাগুলো দূর করতে হবে। আমিও এক নজর পড়েছি এবং সেখানে পড়ে আমার যেটা মনে হলো যে কতগুলো বিষয় সত্যিই আপনাদের যথাযথ গুরুত্ব পায়নি। যেমন নারীদের বিষয়ে আমাদের নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্যটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেই প্রসঙ্গটা কিন্তু এখানে নাই। এটা থাকতে হবে, কারণ আমরা অনেক সময় উত্তেজনার মধ্যেই আপনার একটা ঘটনা কাভার করতে যেয়ে দেখা যাচ্ছে সাংবাদিকরা, রিপোর্টাররা এমন ভাষা প্রয়োগ করছেন যেটা কাঙ্ক্ষিত নয়, যেটা বৈষম্যকে উস্কে দেয় বা বৈষম্যমূলক। সুতরাং সেইখানে এই নীতিমালায় এই আপডেট করার প্রশ্ন রয়েছে। আমরা দেখি যে ছবির ফুটেজ নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা হয় বিভিন্ন জায়গায়। ক্রাইম সিন যখন ঘটে, কোনো ক্রাইম সিন, আপনার ক্রাইমের ব্যারিয়ার যেটা অত্যন্ত জরুরি, যে ক্রাইম সিন যাতে কোনোভাবে নষ্ট না হয়, সাক্ষ্য আলামত যাতে নষ্ট না হয়, সেভাবে আমি ওখানে ঢুকবো না, কিন্তু সেই বেষ্টনীর মধ্যে ঢোকার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এটাও এই নীতিমালার মধ্যে থাকতে হবে যে না, আপনি কোনো ধরনের তদন্ত ব্যাহত হয় এরকম কোনো জায়গায় কোনো কাজ করবেন না, সাংবাদিকতার মধ্যে সেটা পড়ে না। এরকম আরও অনেকগুলো বিষয় আছে। তো সেগুলো নিয়ে আমরা আরও মতামত দেব এবং মতামত দেওয়ার সুযোগ আছে। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরোটা পড়তে পারিনি বলে অনেক কিছুই বলতে পারছি না, কিন্তু
আমি আমার যে মতামত সে মতামতগুলো আমি জানিয়ে দেব ট্রাস্টির নেতাদের কাছে এবং আশা করি যে তারা সেগুলো বিবেচনায় নেবেন এবং সংযুক্ত হবে এটার মধ্যে। আরেকটি প্রকাশনা ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আমার হাতে এসছে, সেটার মধ্যে একটি বিষয় বেশ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে আমাদের যে কমিশন থেকে যে প্রতিবেদন দেওয়া হয়েছিল সেই কমিশনের প্রতিবেদন মূল্যায়ন করা হয়েছে, তার বিশ্লেষণ করা হয়েছে এবং বিশ্লেষণ করে আপনাদের পর্যালোচনায় যা এসছে সেই পর্যালোচনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে এবং তার আলোকে আপনাদের যে সুপারিশগুলো সেই সুপারিশগুলো সরকার বিবেচনায় নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে দু একটা বিষয় এখানে আমার বলার আছে, সেটা হচ্ছে যে আপনারা এখানে সম্প্রচার কমিশনের জন্যই গুরুত্ব দিয়েছেন যে ব্রডকাস্ট কমিশন আলাদা করতে হবে। গণমাধ্যম কমিশন, সেই কমিশনের আমরা যেটা প্রস্তাব করেছি যে সংবাদপত্র, টেলিভিশন বা সম্প্রচার মাধ্যম, অনলাইন সব কিছুর উপরে বিশেষ করে সাংবাদিকতার যে দিকটি, সেই সাংবাদিকতার স্বনিয়ন্ত্রণের বিষয়টিকে তদারকি করবে এরকম একটি প্রতিষ্ঠান দরকার এবং সাংবাদিকতার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তির জন্যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তাহলে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার পাওয়ার জন্যে যে প্রতিষ্ঠানের কাছে যাওয়া, সেই প্রতিষ্ঠান হিসাবে এই গণমাধ্যম কমিশনের সুপারিশ আমরা করেছিলাম। তো আপনারা সেখানে বলছেন যে না, সম্প্রচার কমিশন একটা আলাদা থাকা দরকার, কারণ টেলিভিশনের জন্য ব্যাপারটা আলাদা সাংবাদিকতার। বাস্তবতা হচ্ছে এখন আর কোনো কিছুই কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকেই আপনি আলাদা, এটা টেলিভিশন, এটা সংবাদপত্র, এটা অনলাইন এই হিসাবে দেখাতে পারবেন না। এখন সবাই মাল্টিমিডিয়ার কারণে মাল্টিমিডিয়ায় ঝুঁকেছে, অর্থাৎ মাল্টিমিডিয়ায় ভিডিও সাংবাদিকতা করা হচ্ছে, ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এটা সংবাদপত্রও করছে, আপনারা টেলিভিশনেও আলাদা করে করছেন, মানে টেলিভিশনে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সম্প্রচারের পাশাপাশি অনলাইনের ইন্টারনেটের মাধ্যমে যেই পোর্টালে যাচ্ছে সেই পোর্টালেও আপনারা সেই একই কন্টেন্ট দিচ্ছেন। আবার রেডিও যারা করছে, রেডিওর পাশাপাশি তারাও ভিডিও কন্টেন্ট করছে, কেউ বাদ নেই। মাল্টিমিডিয়ায় এখন এই গণমাধ্যমের চরিত্র সম্পূর্ণরূপে বদলে দেওয়ার উপক্রম করেছে। এটা বদলে যেতে পারে, হয়তো পুরোপুরি বদলাবে না, কিন্তু সবাই এই দিকটায় ঝোঁক দিয়েছে। তো এখন সব কিছুর বিবেচনায় আমরা কোনটা নিয়ে চিন্তিত বেশি? আমরা চিন্তিত বেশি সাংবাদিকতা নিয়ে। সাংবাদিকতায় জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা, সাংবাদিকতায় আমরা নীতিমালা মেনে চলছি কিনা, সাংবাদিকতায় আমরা অনৈতিক কিছু করছি কিনা, সেসব দিকে নজর রাখা, সেগুলো প্রতিকার করা এবং এমন কোনো ক্ষতিকর কিছু যাতে আমরা করে না ফেলি যার ফলে এক ধরনের মানে ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র তার অপ্রয়োজনীয় ক্ষতি সাধন করি। এরকম সাংবাদিকতা দায়িত্বহীনতা যাতে না ঘটে, দায়িত্বহীনতার প্রতিফলন না ঘটে, সেটা প্রতিকার করারও একটা প্রশ্ন রয়েছে। সব কিছু মিলিয়ে সাংবাদিকতার এই যে মান, মানে সম্পাদকীয় মান কিংবা নৈতিকতার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর তদারকি কে করবে? সাংবাদিকতার এই তদারকিটা কে করবে? এই তদারকি করার জন্যেই আমরা একটা গণমাধ্যম কমিশনের কথা বলেছি, যেটা এখন সংবাদপত্রের জন্য প্রেস কাউন্সিল করে আর সম্প্রচার মাধ্যমের জন্য কেউ করে না। কারণ গত 15 বছরে বা 17 বছরে সম্প্রচার কমিশন করার জন্য সরকার বারবার বললেও সম্প্রচার কমিশন করেনি, তারা অঙ্গীকার করেছিল কিন্তু করেনি। সুতরাং সাংবাদিকতার সামগ্রিকভাবে তদারকির কোনো বা নিজেদের আত্মনিয়ন্ত্রণের বা স্বনিয়ন্ত্রণের যে কথা এসছে যে নিজেরাই আমাদের নিজেদের তদারকি করব, সেটার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো আমরা গড়ে তুলতে পারিনি। আমি আশা করব যে এই গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তাটা আমরা সবাই উপলব্ধি করব এবং এই গণমাধ্যম কমিশন অচিরেই গঠনের জন্য আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করব বা সরকারের কাছে আহ্বান জানাবো। আমাদের যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সমস্ত সংস্কারের প্রস্তাব, তার একটি প্রস্তাবও এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এমন কথা আমি বলতে পারছি না। এজন্য আমি দুঃখিত। এখানে তথ্য উপদেষ্টা আছেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন,
তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না, কিন্তু সরকারের ঘাড়ে তো দোষ চাপানো যাবে, অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। এবং অন্তর্বর্তী সরকার যে কিছুই করেনি এটাই হচ্ছে সত্য। আমরা মার্চ মাসের 22 তারিখে আমাদের কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দিয়েছিলাম, সরকারের কাছে মানে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা তখন আমাদেরকে বলেছিলেন যে এর মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্য যে হীলক সেটার একটা আলাদা তালিকা করে দেন, তাহলে আমরা সেটা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেব। মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা করে তার কাছে দিয়ে এসেছিলাম। তিনি সেটা বাস্তবায়নের জন্য কয়েকবার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি, কিন্তু কিছুই হয়নি। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানে খুব ব্যস্ততা দেখিয়েছেন যে এই সংস্কার কমিশনের প্রতিবেদন তারা এটা নিয়ে কাজ করছেন। সেই কাজটা কি হয়েছে? কাজটা হয়েছে তারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বিভাগ তাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছেন। তারা নানান জায়গায় নানান মতামত দিয়েছেন এবং সমস্ত মতামতই হচ্ছে যে আসলে এগুলো কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না। হ্যাঁ, তো ওই পর্যালোচনার ফল হচ্ছে যে এগুলোর কোনো কিছুই বাস্তবায়ন করা যাবে না। দেখেন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার আর বাংলাদেশ সংবাদ সংস্থা, এই তিনটা প্রতিষ্ঠানের কথা বললাম আমরা, যে এই তিনটা প্রতিষ্ঠানকে একীভূত করে স্বায়ত্তশাসন দেওয়া হোক। এবং স্বায়ত্তশাসনের জন্য আমরা সেখানে বলেও আসলাম যে এর আগের সরকার তারা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের জন্য আলাদা করে দুইটা কাঠামো তৈরি করে আইন করেছিল। সে আইন সংসদে পাশও হয়েছিল, কিন্তু গেজেট নোটিফিকেশন হয় নাই, যে কারণে ওইটা আর কার্যকর হয়নি। কিন্তু সেখানেও কিন্তু ওই স্বায়ত্তশাসনের একটা রূপরেখা ওই আইনের মধ্যে করা ছিল। সুতরাং দৃষ্টান্ত আছে, নথিপত্র আছে মন্ত্রণালয়ে, যেখান থেকে শুধু হালনাগাদ করার প্রশ্ন, হালনাগাদ করে উদ্যোগটা নিতে হবে, সেই উদ্যোগটা সরকার নিতে পারেনি। আরও কি করেছেন উপদেষ্টা পরিষদে? এই তথ্য মন্ত্রণালয়ের মানে এই যে সংস্কার সংক্রান্ত বিষয়, গণমাধ্যমের সংস্কার সংক্রান্ত বিষয়, উপদেষ্টা পরিষদের মধ্যে দুবার দুটো সাব কমিটি করা হলো। একবার করা হলো শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তাকে আহ্বায়ক করে। আমি জানি না সেই সাব কমিটি কোনো উপদেষ্টা পরিষদে তারা কোনো বৈঠক করেছিল কিনা। তারপরে পরে আবার করা হয়েছে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে আবার আরেকটি উপকমিটি হয়েছে। অনেক কিছুই সরকারের দিক থেকে এক্সারসাইজ তারা করেছেন, কিন্তু সব এক্সারসাইজের ফলাফল হচ্ছে কিছু করা যাবে না, কারণ এখন তো সময়ও নাই। এটা হচ্ছে আমাদের হতাশার এবং কি বলবো ক্ষোভের কারণ। চাইলেই সরকার করতে পারত, অন্তত 1 সুপারিশ শুধুমাত্র একটা নির্দেশনা জারি করেই এটা বাস্তবায়ন করা সম্ভব ছিল, কোনো আইন টাইন করতে হতো না। সাংবাদিকতা সুরক্ষার জন্য আমরা একটা আইনের খসড়া করে দিয়ে আসলাম সরকারকে, এবং বারবার আমরা বললাম যে এটা যে কোনোভাবেই হোক আপনারা অন্তত এই আইনটা করে দেন। এর আগে যে তথ্য উপদেষ্টা ছিলেন তিনি একাধিকবার বলেছেন যে ওই আইনটা করা হবে। এখন তো জানি আমরা যে সে আইনটা হচ্ছে না। তো এই বাস্তবতার মধ্যে আমরা স্বাধীন সাংবাদিকতা করব, আমাদের সাংবাদিকতার সুরক্ষা পাবে, দৃষ্টান্ত তো আমরা দেখলাম। দুটো পত্রিকা অফিসের রাতের বেলা কেমন হামলা হলো। ও এইখানে বলে রাখি, প্রসঙ্গক্রমে ভুলে যাব আবার, এই যে নীতি নৈতিকতার যে কোড তৈরি হয়েছে, এখানে এই অসম্পূর্ণতাটা মনে রাখবেন। যাকে তাকে আমরা যে যা দাবি করবে সেটাই কি প্রচার করব? সেদিন রাত্রে বহু টেলিভিশনে বলা হয়েছে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়েছে। আসলে বিক্ষুব্ধ জনতা? আসলে বিক্ষুব্ধ জনতা? আপনারা কি জানেন সেটা বিক্ষুব্ধ জনতা ছিল? তো তাহলে টেলিভিশনে এটা প্রচার হলো কেন? যে কেউ দাবি করলো যে আমি তৌহিদি জনতা, আমি বিক্ষুব্ধ জনতা, আমি বিপ্লবী জনতা, তো আমি তাই প্রচার করব? তার কোনো সাংগঠনিক ভিত্তি আছে? তার কোনো স্বীকৃত রূপ আছে? তার কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে? এসব প্রশ্ন আমার মাথায় কখনোই আসবে না।
300-400 লোক, 500 লোক তারা সংগঠিত হয়ে বিশেষ গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে কোথাও হামলা করলো, আর সেটা প্রচারের সময়, সরাসরি সম্প্রচার করার সময় যদি আমরা বলে দিই যে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে, সেটা দায়িত্বশীল সাংবাদিকতা নয়। তো সেক্ষেত্রে আমাদের নীতিমালায়, আপনাদের যে নীতি নৈতিকতা, সেখানে এগুলো স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ থাকতে হবে। পুরনো কথায় ফিরে যাই, যে সাংবাদিকতার সুরক্ষা আইনটা যদি থাকতো, আর যদি ওই আইনে গত 1 বছরে যত সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের জন্য আক্রমণের শিকার হয়েছেন, হেনস্থা হয়েছেন শারীরিকভাবে, দৈহিকভাবে অথবা মানসিকভাবে, তার একটি ঘটনারও যদি বিচার হতো, ওই রকম আইনে কোনো বিচার করা যেত, তাহলে এই ধরনের হামলা হতো না। তো এই জন্যে আমাদের আসলে যেটা করতে হবে সেটা হলো যে ঐক্যটা সাংবাদিকদের মধ্যে, রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাগত একটা ঐক্য গড়ে তুলতে হবে, এবং সেই ঐক্যের উপরে ভিত্তি করেই আমাদের দাবি, আমাদের সুরক্ষার দাবি, আমাদের অধিকারের দাবি, এগুলোর জন্যে সংঘবদ্ধ হতে হবে, সোচ্চার থাকতে হবে। আমরা সোচ্চার না থাকলে এটা কোনোদিনই হবে না। এবং এক্ষেত্রে আমাদের জন্য সবচাইতে বড় সংগ্রাম এখন সামনে অপেক্ষা করছে। নির্বাচনের পরে নতুন সরকার আসবে, নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, সেটা যে দলই হোক, সেই রাজনৈতিক সরকারের কাছ থেকে কিন্তু আমাদের এই অধিকারগুলো আদায় করে নিতে হবে। আমরা আশা করছি যে আমাদের সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই কমিশনের প্রতিবেদন প্রকাশের পরে আমাদের এই শিল্পের যারা আছেন, মালিক, সাংবাদিক, সম্পাদক, প্রায় সবাই এটাকে গ্রহণ করেছেন, এই কমিশনের সুপারিশমালাকে, এবং বলেছেন যে এটা এই শিল্পের যে সংকট, এই সংকট মোকাবেলায় কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সুতরাং সেই পটভূমিতে এই ডকুমেন্টটা একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে থাকবে। আমাদেরকে সেই রেফারেন্স পয়েন্টে ধরে ভবিষ্যতে আমাদের দাবি আদায় করতে হবে, দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। আর একটা কথা খুব জরুরি, ভুলে যাওয়ার আগে বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে সম্মেলনের আয়োজন, এই যে আপনাদের প্রতিষ্ঠান ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, কিংবা আরও যে সমস্ত সাংবাদিকদের সংগঠন, অনেক সংগঠন আছে, এখন কত ডজন আছে সেটা আমি হিসাব করে বলতে পারবো না, এই সমস্ত সংগঠনেরও একটা জবাবদিহিতা থাকা দরকার, স্বচ্ছতা থাকা দরকার। তাদের কারা অর্থ দিচ্ছেন সেটার স্পষ্ট ঘোষণা থাকা দরকার। আপনাদের হিসাব প্রকাশ করতে হবে। আপনার সংগঠন কার অর্থে সম্মেলন করছে সেটা জানা বা জানানো আপনার নৈতিক দায়িত্ব। সুতরাং আর্থিক বিষয়টা কিভাবে সমাধান করবেন সে নিয়ে আপনারা ভাবুন, এবং এখানে স্বচ্ছতা আর জবাবদিহি নিশ্চিত করুন। তা না হলে কিন্তু সাংবাদিকতায় বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে যে ধরনের অনৈতিকতা ঢুকে পড়ে, নীতিহীনতা ঢুকে পড়ে, ঠিক একইভাবে ঢুকে পড়বে। বিভিন্ন দেশে সাংবাদিকদের যে সংগঠনগুলো, সে সংগঠনগুলো আসলে সদস্যদের চাঁদাতেই চলে, একেবারে পুরোপুরি সদস্যদের চাঁদায় চলে। বছরে তারা একবার হয়তো একটা চ্যারিটি ডিনার করেন, যে ডিনারে একটা প্লেট হয়তো, যেটা $50 প্লেট, সেটা হয়তো $2000 কেউ কিনছেন, কেউ $20,000 কিনছেন। ওই একটাবারই চাঁদা সেখানে আসে। কিন্তু এছাড়া স্পন্সরশিপের নামে আমরা যা করি, এরকম কোনো প্র্যাকটিস সাধারণত দেখি না, হয় না। এটা আমাদের এই স্পন্সরশিপের প্র্যাকটিসটা, এখানে স্বচ্ছতা আনতে হবে, সোজা কথা। আমি আর সময় নেব না, আপনাদের এই সম্প্রচার সম্মেলনের সাফল্য কামনা করি, এবং আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও আমার বক্তব্য শেষ করছি।